আমি একটা কমন প্রশ্ন অনেকের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আসার আগে কি কি কাজ শিখে আসব। আসলে আম, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন অলরেডি হয়তো জেনেছেন যে আমি একটু ডিটেলে যাই যে কোনো টপিক নিয়ে, মানে খুব ঝটপট একটা আনসার দিতে পারি না যে রান্না শিখে আসবেন বা সেলুনে কাজ করা শিখে আসবেন। না, আমার উত্তরগুলো একটু ডিটেলসে হয়। তো অ্যাজ ইউজুয়াল আজকের এই ভিডিওটাও সেরকম ডিটেলসই হবে, এবং এটা করার আগে আমি ভেবেছি যে আসলে আমি যেহেতু অনেক বছর ধরে অস্ট্রেলিয়াতে আছি এবং নিজে অনেক মানে সাইড জব করেছি এবং মানুষদেরকে চিনি, লোকালদেরকে চিনি, যে যারা অনেকেই তাদের ফুল টাইম জবের পাশেও একটা এক্সট্রা ইনকাম সোর্স রাখেন। তো ওইগুলো যদি আমি কাভার করতে যাই তাহলে আসলেই আমার এই ভিডিওটা অনেক বড় হবে, তাই আমার ইচ্ছে আছে এটাকে আমি পার্ট বাই পার্ট করব। তো আজকে আমরা প্রথমে বুঝি যে কাজগুলো কীরকম হয়, অস্ট্রেলিয়ান কাজগুলো কীরকম হয় এবং সেগুলো কিভাবে আমাদের লিভিং এক্সপেন্সকে হেল্প করে, এবং লোকাল অস্ট্রেলিয়ানরা কী করে সেটাও জানা দরকার। কারণ আমরা যখন বাংলাদেশে থাকি তখন কিছু কমন জিনিসই সবসময় শুনে আসি, যে এই যে চুল কেটে আসতে শিখলে ভালো, ব্যারিস্টা কোর্স করলে ভালো, ফর্কলিফট অপারেটর হলে ভালো, বা এই টাইপের। বাট ট্রাস্ট মি, এগুলোর বাইরে there are hundreds of different types of work you can do and you can earn lot of money. তো সেই কনটেক্সট থেকেই বলা। তো প্রথমে আসি যে আমরা যেটাকে বলছি যে মানে দেশে থাকতে যে ভাবছি যে অস্ট্রেলিয়া আসার আগে কী কী কাজ শিখতে হবে, এখানে একটা জিনিস ক্লিয়ার করা উচিত। আপনি কাজ শিখলেন, আপনি সবার কাছে শুনে ইউটিউব ভিডিও দেখে 4-5 রকমের কাজ শিখে আসলেন, কিন্তু এসেই কিন্তু আপনি এটা আশা করতে পারেন না যে আজকে অস্ট্রেলিয়াতে অ্যারাইভ করলেন নেক্সট উইকের মধ্যেই ওই কাজটা পাবেন। জিনিসটা এরকম না। এগুলো হচ্ছে কিছু স্কিল আপনি ডেভেলপ করে আসবেন। এখানে আরেকটা কথা বুঝতে হবে যে আপনি যখন অস্ট্রেলিয়ায় আসবেন, আপনার লিটারেলি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এরকম একটা কথা আছে না বাংলায়, এগুলো সবই জানা খুব দরকারি। মানে আপনি হয়তো একসময় খুব ভালো প্রফেশনাল জব করছেন, বাট একই সাথে আপনার বাসার একটা ট্যাপ নষ্ট হলে বা কোনো প্লাম্বিংয়ের ইস্যু হলেও কিন্তু আপনাকেই বেশিরভাগ সময় লোকাল অস্ট্রেলিয়ানরা নিজেরাই ওটা হ্যান্ডেল করে। তো যত বেশি স্কিল আপনার থাকবে, এবং এগুলো হচ্ছে যে বাংলাদেশে থাকতে আমরা কখনো ভাবি না, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। যে ধরেন বাংলাদেশে তো আসলে বাসার পানির ট্যাপ নষ্ট হলে আমরা সাথে সাথে মিস্ত্রিকে ডাকি, কিন্তু এখানে মিস্ত্রিকে ডাকা অনেক সময় এমন হয় যে 1 সপ্তাহ ওয়েট করতে হয়, মিস্ত্রির অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। সাইবা বললাম, সেটা শুধু কল করার ফি অনেক সময় $250 মতো হয়, তারপর তো আলাদা এক্সপেন্স থাকে। তো যেটা বলছিলাম যে আপনি যত বেশি লাইফ স্কিল কাজের ক্ষেত্রে বাংলাদেশ থেকে আনতে পারবেন বা জানবেন, তত সেটাকে অস্ট্রেলিয়াতে এসে সেল করতে পারবেন, এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন লোকাল অস্ট্রেলিয়ানরাও কিন্তু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত অস্ট্রেলিয়ানদের কথা যদি বলি, এবং মাঝে মাঝে উচ্চবিত্তরাও, ওরাও কিন্তু মাঝে ওদের ফুল টাইম জব থাকার পাশাপাশি অনেকেই একটা এক্সট্রা ইনকাম সোর্স রাখে। এটাকে বলা হয় সাইড হ্যাসেল। সাইড হ্যাসেল। তো এই সাইড হাসেল, আমরা যেরকম বলি কী কী কাজ শিখে আসবো, পার্ট টাইম করছি, ওরা এটাকে বলে সাইড হাসেল, এবং এটা খুব অ্যাকসেপ্টেড একটা প্র্যাকটিস। হ্যাঁ, অস্ট্রেলিয়ান সোসাইটিতে ধরেন একটা কোনো কোম্পানির ম্যানেজার, কিন্তু আপনার একটা সাইড হাসেল আছে, এটা এটা সোসাইটিতে কেউ আপনাকে খারাপভাবে দেখবে না। বাংলাদেশে হয়তো ভাবতে পারো ম্যানেজার সাহেবের আবার আরেকটা কাজ করতে হয়, বাট এখানে সেরকম না। কারণ এখানে যেহেতু সবাইকে ট্যাক্স পে করতে হয়, অনেস্ট ওয়েতে কাজ করতে হয়, দুর্নীতির সুযোগ বলতে গেলে নেই অফিস লেভেলে। তো সেক্ষেত্রে সবার বেতন তো সেম না, বা সবার পার্সোনাল এক্সপেন্সও সেম না। অনেকের হয়তো ক্রেডিট কার্ড লোন আছে, হোম লোন আছে অনেক বড়, বা আরও অনেক এক্সপেন্স থাকতে পারে। তো তারা কি করে, তাদের ইনকামের পাশাপাশি একটা এক্সট্রা কিছু করে যাতে তার মান্থলি ইনকামটা আরেকটু বেশি হয়। তো সেটাই হচ্ছে সাইড হাসেল। তো আমি আমি যখন ওই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করি, তখন আমার মাথায় সবসময় সাইড হাসেল ব্যাপারটাই আসে। এবং এটা শুধু অস্ট্রেলিয়া না, আপনার আমেরিকা, কানাডা, ইউকে, মানে মোটামুটি সব ডেভেলপড কান্ট্রিতে এটা খুব একটা অ্যাকসেপ্টেড কমন প্র্যাকটিস।
আপনি যদি কখনো রেডিটে যান বা রেডিটের বিভিন্ন সাবরেডিট ফলো করেন, তাহলে দেখবেন যে অস্ট্রেলিয়ান একটা সাবরেডিট আছে, ওটার নাম হচ্ছে অস ফাইন্যান্স। হ্যাঁ, আমি হাইলি রেকমেন্ড করব আপনাদেরকে ওই গ্রুপটাতে জয়েন, ওই রেডিট সাব ফোরামে জয়েন করতে। এবং ওখানে দেখবেন যদি সাইড হাসেল দিয়ে সার্চ দেন, তাহলে হান্ড্রেডস অফ পোস্ট আসবে। হ্যাঁ, এবং প্রত্যেকটাই কিন্তু ফুল উইথ আইডিয়াস। এখন সবগুলি কি আপনার লাইফে অ্যাপ্লিকেবল? হয়তো না, কিন্তু আপনি যত এই সাইড হাসেলের আইডিয়াগুলো জানবেন এবং যত এই রিলেটেড নলেজ এবং স্কিল আপনার থাকবে, তত হচ্ছে যে কোনো যদি জব নাও থাকে, আপনি ওইটা সেল করে কিছু করতে পারবেন, মানে ওই স্কিলটা বা ওই নলেজটা ইউজ করে কিছু আর্ন করতে পারবেন। তো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপনারা দেখবেন যে আমি মিস্ট্রি শপিং নিয়ে কথা বলেছি, তারপর ফর্কলিফট অপারেটর নিয়ে কথা বলেছি। ফর্কলিফট অপারেটরের কাজটা মোটামুটি আপনারা হয়তো অনেকেই জানেন, সো এটা নাথিং নিউ। বাট মিস্ট্রি শপিংটা কিন্তু আমি হাইলি রেকমেন্ড করব আরেকবার দেখার। এটা আমার চ্যানেলে আছে, রিসেন্টলি আপলোড করা, সো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, সাইড হাসেল রেডিটে আরেকটা আপনারা পারবেন খুঁজলে, ওভার এমপ্লয়েড নামে একটা সাবরেডিট পাবেন। এটা মোস্টলি আমেরিকান, বাট অস্ট্রেলিয়ান বা অন্যান্য ডেভেলপড কান্ট্রির লোকজনকেও আমি দেখেছি। আমেরিকাতে আমি জানি না আপনাদের কোনো আইডিয়া আছে কি না, ওখানে কিন্তু মানে সাধারণ মানুষ যারা, ওরা কিন্তু ইনকামের ক্ষেত্রে অনেক স্ট্রাগল করে। তো অনেকেই, সাধারণ বলতে আমি নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের কথা বলছি, তো অনেকেই হচ্ছে 2 থেকে 3টা জব করে। হ্যাঁ, এবং অনেক সময় ওরা ওই সাইড হাসেলগুলোকে জব হিসেবেই ট্রিট করে। সো ওভার এমপ্লয়েড এই সাবরেডিটটাও অবশ্যই দেখবেন, অনেক ইন্টারেস্টিং আইডিয়া পাবেন। আচ্ছা, আজকে যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আসার সময় কী কী শিখে আসবো বা সাইড হ্যাসেল এই রিলেটেড সিরিজের প্রথম পর্ব, তো আমি শুরুতেই খুব বিশাল কিছু আইডিয়া দিয়ে আপনাদের মাথা নষ্ট করব না। আজকে খুব ছোট একটা জিনিসই শেয়ার করি, সেটা হচ্ছে বই। হ্যাঁ, বই থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন, এবং এটা অবশ্যই আপনার সেই ওয়ার্কিং ঘন্টার বাইরে হবে। কারণ বই থেকে টাকা ইনকাম করা বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আপনি একটা বই কিনবেন, কিনে সেটাকে বিক্রি করবেন। তো এটা আসলে ওইভাবে কোনো ঘন্টার মধ্যে পড়ে না। আপনার যদি 20 বা 30 আওয়ার্স অফ রেস্ট্রিকশন থাকে, এটা তার বাইরে আসে। ট্যাক্সের ব্যাপারটা আমরা পরে আলোচনা করব, বাট নাথিং টু বি ওয়ারিড অ্যাবাউট। তো বই নিয়ে যদি বলতে চাই, অস্ট্রেলিয়ানরা প্রচুর 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 বই পড়ে। আপনি অলমোস্ট সব বাসাতেই, না হলেও অ্যাটলিস্ট 95% অস্ট্রেলিয়ানদের বাসায় গেলে দেখবেন যে ওদের একটা বুক শেলফ থাকবে, সেখানে ভর্তি বই থাকবে। এবং এই বুক শেলফটা স্ট্যাটিক না, মানে বুক শেলফের ভিতরে যে বইগুলো আছে সেগুলো সাজানো সাজানো থাকে, কিন্তু সেগুলো অনেক বছর ধরে ওখানে সাজানো নেই। মানে নতুন বই আসছে, ওরা যে বইটা পড়া হয়ে গেছে সেটা শেলফ থেকে কোথাও ডোনেট করছে। সো এটা লাইক এ ডাইনামিক প্রসেস, যে বাসায় সবসময় নতুন নতুন সিরিজের বই আসছে, নতুন রাইটারের বই আসছে, পছন্দের রাইটারের নতুন বই আসছে, এবং পুরনো বইগুলো ওরা কোথাও ডাম্প করছে। সো এবং এটা একদম ওদের একটা কোর নেচার বলতে পারেন। এবং ওরাই বই পড়া শেখে একদম ছোটবেলা থেকে, মানে ইভেন স্কুলে যাওয়ার আগ থেকেই ছোট বাচ্চাদেরকে বই দেওয়া হয়। 1-1.5 বছর বয়সের বাচ্চাদেরকে কাপড়ের বই দেওয়া হয়। সো বইটা একদম ওদের মধ্যে খুব, মানে ওদের লাইফের সাথে মিশে যাওয়া একটা ব্যাপার। আমি খুব খুব রেয়ার কেসে, আমি না সবসময় দেখেছি যে কোনো অস্ট্রেলিয়ানরা বই পড়ছে। আর রিসেন্টলি আরও অডিও বুক এটা সেটা এসে জিনিসগুলো আরও ইজি হয়ে গেছে, বাট স্টিল ফিজিক্যাল বুকের ডিমান্ড আছে এবং খুব ভালো মতোই আছে। যারা বই পড়েন সবাই যে অডিও বুক পড়েন বা ই বুক রিডার পড়েন তা না, ফিজিক্যাল বইয়ের অলওয়েজ ডিমান্ড আছে। তো আজকে আমরা আলোচনা করব বই থেকে আমরা কিভাবে টাকা ইনকাম করব। এটার আরেকটা হচ্ছে যে এখন আপনি বাংলাদেশ থেকে এসেই তো নিশ্চয়ই আপনার একটা বুক শেলফ হবে, অনেকগুলো বই কিনবেন তা না, কখনোই না। মানে বই কেনা তো একটা এক্সট্রা এক্সপেন্স, বাট কিভাবে কাজটা করা যায় সেটার জন্য একটু মন দিয়ে শুনতে হবে।
অস্ট্রেলিয়াতে অপশপ বলে এক ধরনের দোকান আছে, যেগুলো মোটামুটি সব সাবার্বেই থাকে, পুরো অস্ট্রেলিয়া জুড়েই আছে, ইভেন রিজিওনাল এরিয়াতেও আপনি অপশপ পাবেন। এই অপশপগুলোতে আপনি যদি যান, দেখবেন যে এদের অনেক জাতের প্রোডাক্ট আছে, কাপড় চোপড়, জামা, কিচেন অ্যাক্সেসরিজ, ক্রোকারিজ, কিচেন গ্যাজেটস, পেন্টিংস, শোপিস, ফার্নিচার, এবং তার সাথে একটা বিশাল অংশ এই দোকানের হচ্ছে বই থাকে। এই বইগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বুক। এবং ধরেন আমি প্রচুর বই পড়ি, আমার যখন একটা বই পড়া হয়ে যায় এবং আমার মনে হয় যে আমার বাসার বুক শেলফে আর এটার জায়গা নেই, তখন আমি কিন্তু এই বইটা ওই অপশপে ডোনেট করব। আরেকটা ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়ার প্রতিটা সাবার্বে একটা করে সরকার থেকে একটা করে লাইব্রেরি দেয়া থাকে, এবং এই লাইব্রেরিগুলো হাজার হাজার বই থাকে। তো লাইব্রেরির লোকরা, অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা করেন, ওই অ্যাডমিনের লোকরা কিছুদিন পর পর ওদের পুরনো বইগুলো এই অপশপে ডোনেট করেন। এবং পুরনো বলতে হয়তো বইটা অত বেশি ঝকঝকে তকতকে না, কিন্তু আমরা যদি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখি, বইগুলো স্টিল খুব সুন্দর। আরেকটা যেটা হয় যে পুরনো এডিশনটা ওরা ডাম্প করে, নতুন একটা এডিশন কিনেন। সো এই অপশপগুলোতে অলওয়েজ হচ্ছে বই আসছে এবং যাচ্ছে। তো ওরা যেটা করে অপশপে, ওরা এই বইগুলো সাজিয়ে রাখে। আচ্ছা, এর আগে খুব ছোট করে একটু অপশপের কনটেক্সটটাও বলে নেই। অপশপগুলি বেসিক্যালি হচ্ছে চ্যারিটি শপ। অস্ট্রেলিয়ান সোসাইটিটাতে কনজিউমারিজম খুব হাই, তার মানে এরা প্রচুর কেনাকাটা করে। হ্যাঁ, কিন্তু এখানে তো মোটামুটি সবারই একটা বেসিক লাইফস্টাইল আছে, মানে খুব দরিদ্র লোকটারও কিন্তু বাসায় অনেক জিনিসপত্র আছে। তো যে কারণে প্রবলেমটা হয় যে আমার যখন অনেক বই হয়ে যায়, আমি আসলে ওই বইগুলো অন্য আরেকজনকে ডোনেট করার মতো খুঁজে পাই না। হ্যাঁ, বা ধরেন আমার প্রচুর কাপড় হলো, কাপড়গুলো খুব ভালো পারফেক্ট কন্ডিশনে আছে, কিন্তু আমার এত কাপড়ের দরকার নেই। তো আমার আলমারি থেকে আমি অনেকগুলো কাপড় বাছলাম, যেগুলো আমি কাউকে দিতে চাই, আসলে ওরকম দেওয়ার মতো মানুষ আমি পাচ্ছি না। তো তখন কি হয়, আমি এই ভালো কিন্তু আমার দরকার নেই এই কাপড়গুলো আমি ওই অপশপগুলোতে ডোনেট করব। আর অপশপগুলি চলে হচ্ছে পুরোটাই ভলান্টিয়ার দিয়ে, মানে 95% অপশপ হচ্ছে ভলান্টিয়ার দিয়ে চলে। তো এই অপশপগুলো আপনারই ডোনেশনগুলো, সেটা রান্নাঘরের কোনো অ্যাক্সেসরিজ হতে পারে, আপনার কাপড় হতে পারে, আপনার জুতো হতে পারে, আপনার বই হতে পারে, আপনার ব্যাগ হতে পারে, আরও অনেক কিছু, পেন্টিং, শোপিস, মানে লিটারালি আনলিমিটেড টপিকস। হ্যাঁ, ওরা হ্যাপিলি হচ্ছে আপনার এই ডোনেশনগুলো রিসিভ করবে। হ্যাঁ, তো রিসিভ করার পরে ওরা এগুলো সেল করবে খুবই নামমাত্র মূল্যে, $1-2। বইয়ের ক্ষেত্রে ইভেন 20 সেন্ট, 50 সেন্ট এরকমভাবেও বই সেল হয়। বাচ্চাদের বইগুলি তো এবং প্রায় ফ্রি দেয়, ওদের একটা ছোট একটা ট্রলি থাকে যেটা ভর্তি বই থাকবে এবং ওটা ফ্রি। এটা অনেক অপশপে খুব কমন। তো এই যে ফ্রি জিনিসগুলো দিচ্ছে বা খুব নামমাত্র মূল্যে বিক্রি করছে, আপনার প্রশ্ন আসতে পারে যে ওরা এই টাকাটা কী করে, ওরা কি ওদের নিজেদের পকেটে ঢুকায়? না, ওরা এই প্রতিটা অপশপ যেটা করে, এই যে ভলান্টিয়ারিং করছে, ডোনেটেড গুডস অ্যাকসেপ্ট করছে এবং এগুলো যে সেল করছে, এই টাকাটা থেকে ওরা দরিদ্র মানুষদেরকে, হোমলেস, গৃহহীন, নতুন আসা মাইগ্রেন্টস, অ্যাসাইলাম সিকার, এদেরকে সাহায্য করে। যেমন প্রতিটা অপশপ হচ্ছে একটা চ্যারিটি অর্গানাইজেশনের সাথে লিঙ্কড। যেমন বাংলাদেশে তো আমরা রেড ক্রসের নাম জানি, তাই না? সেভ দ্য চিলড্রেন জানি। এই রেড ক্রস, সেভ দ্য চিলড্রেনের প্রচুর অপশপ অস্ট্রেলিয়াতে আছে, এবং বাংলাদেশে আমরা ঠিক ওইভাবে ডিজাস্টার না ঘটলে রেড ক্রস বা সেভ দ্য চিলড্রেনের ওরকম কোনো কন্ট্রিবিউশন কিন্তু সোসাইটিতে দেখি না। যেগুলো ওরা কাজ করে সেগুলো ওদের নিজেদের মধ্যে করে, ছোট ছোট কিছু কমিউনিটি যেমন রোহিঙ্গা বা হয়তো বস্তিবাসীকে হেল্প করছে। কিন্তু এখানকার অপশপ, এখানকার যদি সেভ দ্য চিলড্রেন বা রেড ক্রস আপনি দেখেন, এভরি নাও অ্যান্ড দেন দেখবেন যে তাদের অপশপ আছে এবং তারা কমিউনিটিতে খুব অ্যাক্টিভ। ওরা যেটা করে যে ধরেন একটা রেড ক্রসের অপশপে আপনি জিনিসগুলো ডোনেট করছেন, ওরা সেক্ষেত্রে যা করবে, সেই ডোনেটেড জিনিসগুলো সেল করে যে টাকাটা আর্ন করবে, ধরেন ওই দোকান থেকে ডেইলি $500 আর্ন হলো, সেই $500 ওরা ওই হোমলেস, একদম যারা গরিব, যাদের ডোমেস্টিক ভায়োলেন্স, অনেক সময় নারী ও শিশু ধরেন
অনেক ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, যাদের যাওয়ার কোনো জায়গা নেই, ওই সব শেল্টারে যায় এবং ওই টাকাটা ওদের পিছনে খরচ করে। সেটা ওদের জন্য খাবার হতে পারে, ওদের জন্য পার্সোনাল হাইজিন রিলেটেড জিনিসপত্র হতে পারে, এরকম অনেক কিছু দিয়ে। বাট পুরো টাকাটাই হচ্ছে ওদের ক্ষেত্রে মানে এই গরিব লোকদের কাজে ইউজ হবে। এটাই হচ্ছে অপশপ। তো যাই হোক, আমরা আবার আমাদের বইয়ের টপিকে ফিরে আসি। তো অপশপে গিয়ে আপনি হচ্ছে বই কিনবেন। বই, এবং সেটার দাম তো আগেই বললাম যে 20 সেন্টও হতে পারে, ফ্রি হতে পারে। ইয়েস, ফ্রিও, আপনি যদি জানেন যে কোন বইটা কিনতে হবে তাহলে ফ্রিও পসিবল। এরপর যেটা হবে যে আপনি ধরেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন, খুব স্বাভাবিক যে আপনি খুব বেশি টাকা খরচ করবেন না এখন। আপনার বাজেট $30 এই অপশপ বইয়ের সাইড হাসেলটা করার জন্য। হ্যাঁ, তো $30 আপনি কিছু বই কিনবেন। বই কেনার পরে ওই বইগুলোকে আপনি সেল করবেন। এখন আমরা পরবর্তী যে টপিকটায় যাব যে কোন বইগুলি কিনবেন, কারণ এখানে মিলিয়নস অফ বুকস। হ্যাঁ, এবং আপনি একটা ডিফারেন্ট কালচার থেকে এসে আপনার তো জানার কথা না যে কোন বইগুলো বেশি চলবে, কোনগুলো চলবে না। এই বই চুজ করার ব্যাপারটা দুভাবে করা যায়। হ্যাঁ, এবং দুক্ষেত্রে যেটা হবে যে আপনাকে একটু রিসার্চ করতে হবে, এটা ঠিক। কারণ লক্ষ লক্ষ বইয়ের মাঝখানে আসলে কোন বইটা আমি বিক্রি করলে টাকা আসবে, কোনটা অনেক দিন ধরে মানে প্ল্যাটফর্মে, কোনো সেলিং প্ল্যাটফর্মে রাখলেও টাকা আসবে না, এটা বোঝা শুরুতে অনেক কঠিন। সো এটা সময়ের সাথে সাথে ডেভেলপ করবে। এবং দ্যাটস ওয়াই আমি কিন্তু আবার বলছি যে আপনি বাংলাদেশ থেকে আসার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আশা করবেন না যে এটা থেকে খুব বিশাল কিছু হবে, বাট স্লোলি এই জিনিসটা ডেভেলপ করবে। হ্যাঁ, মানে এবং এখান থেকে আপনি ভালো ইনকামও করতে পারেন যদি আপনি লেগে থাকেন। সো প্লিজ মাইন্ড দিস পার্ট। তো আমাদের এখন যে জিনিসটা জানতে হবে যে কিভাবে আমি জানবো যে কোন বইটা বিক্রি হবে, কোনটা হবে না। এটা দুভাবে করা যায়। ধরেন আপনি অপশপে বুকশেলফ, অনেক প্রচুর বই, হাজার হাজার বই তার সামনে দাঁড়িয়ে আছেন এবং ভাবছেন যে কোনটা কিনবো। একদম শুরুতে নিউ কামার হিসেবে আমি সাজেস্ট করব আপনি ফিকশন বইয়ে যাবেন না। ট্রাই করবেন নন ফিকশন বই কেনার। কারণ ফিকশনের আসলে আমরা অন্য সোসাইটি থেকে, মানে অন্য একটা কালচার থেকে এসে, যেমন যেমন ধরেন একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন যে হুমায়ুন আহমেদের বই বাংলাদেশে প্রচণ্ড পপুলার। সো হুমায়ুন আহমেদের বই যদি আপনি রিসাইকেল বিন বা বাংলাদেশের কোনো বাই অ্যান্ড সেল পেজে সেকেন্ড হ্যান্ড হুমায়ুন আহমেদের গল্প সমগ্র, উপন্যাস সমগ্র তুলে ধরেন যে আপনার পড়া শেষ হয়েছে, এখন আপনি এটা সেল করবেন, খুব কম দামে কিন্তু খুব কম দামে না, মানে খুব দ্রুত এটা সেল করতে পারবেন, রাইট? কিন্তু আমি ধরেন অস্ট্রেলিয়ান হিসেবে বাংলাদেশে বেড়াতে গিয়েছি, আমি বাংলা পড়তেও পারি, কিন্তু আমার কোনো আইডিয়া নাই হুমায়ুন আহমেদ কে, তাই না? কারণ হুমায়ুন আহমেদ হচ্ছে আমাদের দেশের একজন খুব বিখ্যাত রাইটার, বাট উনি তো কোনো ইন্টারন্যাশনাল বুক লেখেননি বা ইন্টারন্যাশনালি উনি রিকগনাইজড না। কিন্তু ধরেন ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড, এই বইটা কিন্তু বাংলাদেশের মানুষও যারা বই পড়ে তারা পড়েছে, অস্ট্রেলিয়ানরাও পড়েছে, আমেরিকানরাও পড়েছে। সো ওইটা কিন্তু একটা কমন বই, সারা পৃথিবীর লোকজন মোটামুটি জানে। কিন্তু হুমায়ুন আহমেদের বই কিন্তু শুধু বাংলাদেশের কালচারে জানে। দুটোই ফিকশন এখানে, কিন্তু একটা হচ্ছে এত বেশি ফেমাস যে ওয়ার্ল্ড ওয়াইড জানে, আর হুমায়ুন আহমেদ হচ্ছে তার রিজিয়নে, তার কান্ট্রিতে খুব ফেমাস। তো এই জন্যে এটা অলওয়েজ বেটার যে শুরু যখন আপনি করবেন তখন ফিকশন বইয়ে যাবেন না, শুরু করবেন নন ফিকশন। এখন নন ফিকশন বইগুলো কি হয়, নন ফিকশন আসলে অনেক জনরা থেকে আসে, যেমন সেটা গার্ডেনিং হতে পারে, সেটা ফাইন্যান্স হতে পারে, সেটা রিলিজিয়ন হতে পারে, সেটা স্পিরিচুয়ালিটি হতে পারে, সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে, সেটা কোনো টেক্সট বুক হতে পারে, এগুলো সবই তো নন ফিকশনের আন্ডারে পড়ে। তো আমি যদি কাউকে সাজেস্ট করব যে যদি কাউকে সাজেস্ট করতে চাই যে প্রথম বাংলাদেশ থেকে এসেছে এবং এই জিনিসটাতে তার হাতটা ভেজাতে চান, তাহলে আমি বলবো যে ফাইন্যান্সের বুক দিয়ে শুরু করতে। হ্যাঁ, অস্ট্রেলিয়ানরা কিন্তু
প্রচুর ওদের ফাইন্যান্সিয়াল নলেজ আমাদের থেকে অনেক অনেক ভালো। হ্যাঁ, ওরা জানে, মোস্টলি সব অস্ট্রেলিয়ানই জানে যে কিভাবে তাদের টাকা হ্যান্ডেল করতে হয় এবং কিভাবে টাকাটাকে ইনভেস্ট করে সেটা আপনার যদি $10 থাকে সেটাকে কিভাবে $100 $1000 করা যায়। ওদের এগুলো মানে ওদের কালচারালি ওরা এগুলোতে খুব মানে নলেজেবল। তো ফাইন্যান্স রিলেটেড বুক দিয়ে আপনি শুরু করতে পারেন। আরও অনেক আইডিয়া আছে, সেগুলো আমরা পরে এক্সপ্লোর করব। কিন্তু ধরেন ওই যে যেটা বললাম যে আপনি ফার্স্ট টাইম অপশপের বুক শেলফগুলোর সামনে দাঁড়িয়ে ভাবছেন যে কোন বই কিনবো, সো নন ফিকশন সেকশনে যাবেন এবং সেখানে গিয়ে ফাইন্যান্স রিলেটেড বই পিক করবেন। এখন ফাইন্যান্স রিলেটেড বইগুলোরও আবার কিন্তু অনেক সাবজনরা আছে, যেরকম ধরেন যে শেয়ার ইনভেস্টমেন্ট বা স্টক, এগুলোর উপর প্রচুর বই দেখবেন আপনি, রিয়েল এস্টেটের উপর প্রচুর বই দেখবেন, জেনারেল ফাইন্যান্সের উপর দেখবেন যে হাউ টু সেভ মানি, হাউ টু পে অফ ইউর মর্টগেজ ইন 5 years, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে বিভিন্ন সাবজনরা ফাইন্যান্সের আন্ডারে। যেমন এই বইটা এখনও বিক্রি হয়, বাট 10-15 বছর আগে খুব বেশি বিক্রি হতো, আমার ধারণা এখন অতটা হয় না। সেটা হচ্ছে অনিতা বেল নামে একজন ভদ্রমহিলার লেখা একটা বই, হাউ টু পে অফ ইউর মর্টগেজ ইন 5 years, একটা ছোট্ট বই। এটা লেট 90s দিকে প্রথম পাবলিশ হয় অস্ট্রেলিয়াতে এবং ওই সময় থেকে এটা লিটারালি টপ সেলিংয়ে ছিল এবং অলমোস্ট সব মাম অ্যান্ড ড্যাড, অস্ট্রেলিয়ান মাম অ্যান্ড ড্যাড, ওরাই বইটা পড়তো যখন তারা বাড়িটা কিনতো এবং ওই অনিতা বেলের ওই ইনস্ট্রাকশনগুলো, সাজেশনগুলো তারা ফলো করতো। সো 10-12 বছর আগেও আমি দেখেছি যে এই বইটা যখনই আমি যদি অপশপ থেকে 50 সেন্ট দিয়ে বা $1 দিয়ে কিনি, আমি খুব ইজিলি এটাকে $10-15 বিক্রি করতে পারতাম। এখন আসলে মানে ইন্টারনেট বা এই ফাইন্যান্সিয়াল ইয়েগুলো, গ্রুপগুলো, ফেসবুক গ্রুপগুলো এত বেশি ডমিনেট করে যে এটা মনে হয় না এখনও খুব বেশি সেল হয়। বাট একেবারে যে হয় না তা বলবো না, বাট হয়। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। কিন্তু আপনি যদি স্টক মার্কেট বা শেয়ার রিলেটেড বইগুলো কোনো অপশপে পান, সেগুলো আই ক্যান গ্যারান্টি ইউ যে ওই $1 বা 50 সেন্ট দিয়ে কেনার পরে এগুলো $20-25 ইজিলি বিক্রি করতে পারবেন। এখন এই জিনিসটা আপনাকে একটু রিসার্চ করতে হবে। যেমন একটা সহজ হিসাব হচ্ছে যে ধরেন ইন্টেলিজেন্ট ইনভেস্টর এরকম একটা বই আছে। হ্যাঁ, এই বইটা আপনি অপশপে দেখলেন, বেশ মোটা একটা বই। তো আপনি যেটা করবেন যে ওই মুহূর্তে দাঁড়ায় তো আপনার বুঝতে হবে যে এই বইটা কি কেনা ঠিক হবে কি হবে না। তো সেক্ষেত্রে যে কাজটা আপনি করবেন, আপনার ফোনে, আপনার স্মার্টফোনে গুগল লেন্স অ্যাপ এটা ডাউনলোড করবেন। হ্যাঁ, তো ডাউনলোড করার পরে ওই গুগল লেন্সটা আপনি এই বইটার উপরে ধরবেন। ধরলে যেটা হয়, গুগল লেন্স যেভাবে কাজ করে তা হলো ওই বইটার একটা ছবি তুলে এটা এটা গুগলে কোথায় কোথায় আছে সেই জিনিসটা আপনাকে দেখাবে। তো যখন গুগলে দেখাতে থাকবে, আপনি শপিং অপশনে ক্লিক করবেন এবং দেখবেন যে এই বইটা রাইট নাও কত দামে সেল হচ্ছে। এবং প্রায় সময় আপনি দেখবেন যে এটা হয়তো, মানে আমি এখানে একটা কাল্পনিক নাম্বার বলছি, বাট এটা $50 বা $60 হতে পারে, বা সে $30, এরকম একটা প্রাইস দেখছেন। তখন আপনি বুঝলেন যে হ্যাঁ, এটার একটা মার্কেট আছে। এই পুরো কাজটা করতে আপনার খুব বেশি হলে 30 সেকেন্ডস লাগবে এবং সেটা আপনি অপশপে দাঁড়িয়ে ওই বুকশেলফের সামনে দাঁড়িয়ে কিন্তু কাজটা করতে পারবেন। দেন আরেকটা খুব কুইক রিসার্চ আপনি করতে পারেন। মোস্টলি এই বইগুলো সেল হয় অ্যামাজন এবং ইবেতে। হ্যাঁ, তো ইবেটা খুব একটা পপুলার প্ল্যাটফর্ম বই সেল করার জন্য অস্ট্রেলিয়ানদের কাছে। আপনার একটা অবশ্যই ইবে অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনি ইবে অ্যাকাউন্টে গিয়ে ওই বইটার নাম টাইপ করে অ্যাডভান্সড অপশনে ক্লিক করবেন। অ্যাডভান্সড অপশনে যখন ক্লিক করবেন তখন ওখানে থাকবে সোল্ড লিস্টিং। ওই অংশটাতে ক্লিক করলে দেখবেন যে এই পার্টিকুলার বইটা রিসেন্ট 3 মাসে কতবার বিক্রি হয়েছে, হ্যাঁ, এবং কত টাকায় বিক্রি হয়েছে। যদি দেখেন যে অনেকবার বিক্রি হয়েছে এবং বিক্রি হলে ওটাকে একটা গ্রিন কালারের, প্রাইসটা গ্রিন কালারে আসে, ওটা দেখলেই আপনি বুঝবেন। তখন আপনি বুঝলেন যে ইয়েস, দিস ইজ এ গুড সিলেকশন, মানে এই বইটা আমি সেল করতে পারবো এবং আমি প্রফিট করতে পারবো। তো
এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনারা এভাবে যে কোনো নন ফিকশন বই থেকে শুরু করতে পারেন। এখন প্রশ্ন হতে পারে যে ফিকশনে কি তাই বলে পসিবল না? ইয়েস, ডেফিনেটলি পসিবল, বাট সেটার জন্য আপনাকে একটু ডেভেলপ করতে হবে যে কীভাবে কাজটা করা যায়। আমি ডেসক্রিপশন বক্সে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিচ্ছি। আমি পার্সোনালি তার সাথে লিঙ্কড না, বা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট এখানে নেই, বাট এই অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা অনেক বছর ধরে ইবেতে বই সেল করেন। ইনফ্যাক্ট এটা তার ফুল টাইম জব, সাইড হাসেল না, ফুল টাইম জব। সো আপনারা যদি আসলেই এই কাজে ইন্টারেস্টেড হন তাহলে এই চ্যানেলটা ফলো করতে পারেন, অনেক টিপস ট্রিক্স ওখানে পাবেন। আমাদের সেকেন্ড মেথড হবে এই বই সেল করার ফেসবুক মার্কেট প্লেস। আমার ধারণা আপনারা অলরেডি এটার ব্যাপারে পরিচিত। তো ফেসবুক মার্কেট প্লেসে আপনি লিটারালি অনেক কিছুই সেল করতে পারেন, সেটা ফুলের গাছ, কাপড় চোপড়, জুতো, জামা, বই, রান্নাঘরে বাসন কোসন, মানে আনলিমিটেড জিনিস, কোনো সমস্যা নেই, যেটাই ইচ্ছে আপনি সেল করতে পারেন ওখানে। তো ওটা ইবের থেকে অনেক ইজি। প্রবলেমটা হচ্ছে যে একটু স্লো মুভিং হবে আপনার বইগুলো, কারণ ইবেতে সারা অস্ট্রেলিয়া, সামটাইমস ইভেন ইন্টারন্যাশনাল কাস্টমাররাও কিন্তু বই কেনে। ধরেন আপনার একটা বই আপনি অস্ট্রেলিয়াতে সেল করছেন, কিন্তু আমেরিকাতে কেউ একজন হয়তো আপনার ওই বইটা পেলো, এবং যেটা সে আর কোথাও পাচ্ছে না, সে অনলাইনে খুঁজছে, শুধু অস্ট্রেলিয়ার সিডনিতে এই বইটা আছে। তো সেক্ষেত্রে অনেক, এবং তার খুবই দরকার সেই বইটি, সে আপনাকে মেসেজ করে বলবে যে তুমি কি এটা আমেরিকাতে, ধরেন টেক্সাসে পাঠাবে কিনা। তো আপনি যদি এগ্রি করেন তাহলে সে ইন্টারন্যাশনাল পোস্টেজ দিবে এবং সেভাবে সেল করা হবে। আর এটা হচ্ছে যে ইবেতে আপনি আপনার মার্কেটটাকে বড় করার জন্যে ওখানে একটা অপশন থাকবে যখন আপনি বইটাকে লিস্টিং করবেন, যে এটা কি উইদিন দ্য কান্ট্রি অথবা ইন্টারন্যাশনাল সেল হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে যখন ইবে ইউজ করেছি সেল করার জন্য জিনিসপত্র, আমি সবসময় ইন্টারন্যাশনাল সেলিংটা দিই, এবং অনেক ইন্টারেস্টিং জিনিস হতো। যে একবার মনে আছে একটা খেলনা পুতুলটা ইন্টারেস্টিং, কিন্তু আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এটা কি বিক্রি হবে কি না। তো যাই হোক, আমি গুগল লেন্স দিয়ে দেখলাম যে এটা আসলে 1990s-এর পুতুল, এখন আর ওভাবে মার্কেটে পাওয়া যায় না, এবং কিছু বেশ $100 $200 এই রেঞ্জে সেল হচ্ছে, বাট সেগুলো সব যে অস্ট্রেলিয়াতে আছে তা নয়। তো আমি ওই লিস্টিংটা করি ইন্টারন্যাশনাল দিয়ে, সেট আপ দিয়ে। এবং ইন্টারেস্টিংলি বেলারুশ নামে এক দেশ থেকে একজন আমার পুতুলটা কেনে, এবং আমি সম্ভবত $100 ধরেছিলাম, $100 ধরেছিলাম পুতুলটার দাম। আমি কিন্তু অপশপ থেকে কিনেছি $2 বা $3, এখন ঠিক মনে নেই, বাট ওই রেঞ্জে আর কি। আর পোস্টেজ খরচ পড়েছিল অ্যানাদার $100, কারণ হচ্ছে মানে ইউরো ওই কনভার্সন রেটে, কারণ অস্ট্রেলিয়া থেকে ওই সময় ডিরেক্ট কোনো ফ্রেট যেত না বেলারুশে। সো মেয়েটা বেসিক্যালি আমাকে রিকোয়েস্ট করে, তার খুব ক্লোজ ফ্রেন্ড আছে রাশিয়াতে, সো আমি যেন অস্ট্রেলিয়া থেকে রাশিয়াতে প্রথমে পাঠাই, তারপর রাশিয়া থেকে তার ফ্রেন্ড ওটা কালেক্ট করবে, সামথিং লাইক দ্যাট। সো জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল যে এরকম ব্যাপার ঘটতে পারে। তো এটা হচ্ছে যে ইবের মার্কেটটা বিশাল, মানে ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু যদি আপনি ভাবেন যে ইবেতে লিস্টিং করা ঝামেলা মনে হচ্ছে, কুইক করতে পারেন ফেসবুকে। প্রবলেম একটাই যে ফেসবুকে একটু হবে, স্লো হবে, কারণ ফেসবুকের মার্কেটটা আপনার লোকাল এরিয়াতে হবে মোস্টলি, বা খুব বেশি হলে ওই সিটিতে, যদি খুব রেয়ার বই হয়ে থাকে। আর ভেরি ভেরি রেয়ার কেসে হয়তো আপনি সিডনিতে লিস্টিং করলেন, আর কেউ হয়তো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিম্বারলিতে বসে, যে এটা অনেক রিজিওনাল এবং খুব রিমোট এরিয়া, সেখানে বসে হয়তো ওই বইটা খুঁজছে, সে আর কোথাও না পেলে তখন ফেসবুক মানে গুগল সার্চে আসলো যে ওই সিডনির ফেসবুকে দেখাচ্ছে বা সামথিং লাইক দ্যাট, তখন হয়তো বিক্রি হবে। বাট দিস ইজ ফেসবুক। বাট তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো প্রসেসটা। এটা অস্ট্রেলিয়ান বা আমেরিকান বা ব্রিটিশ কালচারে, কানাডিয়ান কালচারে খুব
নর্মাল, খুবই কমন জিনিস। অলমোস্ট সবাই এসব বেচাকেনা করে। ওরা ছোটোবেলা থেকেই বাবা মাদেরকে দেখে এসেছে যে এগুলো সেলিং হয়। ইভেন যখন ইন্টারনেট ছিল না, আমি শুনেছি তখনও হচ্ছে, যেমন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে মানে WA-তে কোকা বলে একটা ক্লাসিফাইড পেপার সপ্তাহে স্যাটারডে বা সানডেতে আর কি পাবলিশ হতো, বিশাল মোটা একটা নিউজ পেপার। এই পেপারটা জুড়ে শুধু হচ্ছে এই বাই অ্যান্ড সেলের অ্যাডভার্টাইজই থাকতো, এবং এটা 1940-50 সাল থেকে এরকম চলে আসছে আর কি। সো এগুলো কালচারাল জিনিস, বাট আপনি যদি নিজেকে এই স্টাইলগুলোতে অ্যাডপ্ট করতে পারেন, এখানে কিন্তু একটা ভালো মানি মেক করার সুযোগ আছে। এবং এটার সাথে কিন্তু এগেইন আপনার এখানে কোনো আওয়ারলি কাজের রেস্ট্রিকশন নেই, কারণ আপনাকে যদি আপনাকে তো ট্যাক্স অফিসে যদি কখনো ওরা অডিট করতে আসে বা বলে যে তুমি কিভাবে তোমার ব্যাংকে $50 ঢুকলো বা $100 ঢুকলো বা অল টুগেদার সে $500 ঢুকলো ইবে থেকে, আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলবেন যে আমি বই পড়তাম, এই বইগুলো আমি কী করবো, আমার এত বই হয়ে গেছে, সো আমি সেল করেছি। সো সামথিং লাইক দ্যাট। এখন ধরেন যে অনেকে কিন্তু প্রফেশনালি এই কাজটা করে, তাদের ইনকাম হয়তো বছরে 30-40 হাজার বা একটা বিগ অ্যামাউন্ট, মানে তাদের এটা ফুল টাইম জব। সেই মানুষরা হচ্ছে এগুলো সব লিস্টিংগুলোর একটা ট্র্যাক রাখে, যে কত টাকা দিয়ে কিনলো, কত টাকায় বিক্রি করলো, দ্য অ্যাকাউন্টিং পার্ট একটা এক্সেল স্প্রেডশিটে ট্র্যাক রাখে। সো যখন ট্যাক্স সাবমিট করে সে তখন ওই লিস্টিংটা দেখায়। কিন্তু আপনি তো জাস্ট র্যান্ডমলি বিক্রি করবেন, এটা আপনার ফুল টাইম জব হবে না। আর নতুন এসে ওই যেটা প্রথমে বলেছিলাম যে প্রথম 1-2 সপ্তাহের মধ্যেই যে আপনি এরকম করতে পারবেন, সেটাও না, এটা একটু সময় লাগে। এই ব্যাপারটা বুঝতে হবে যে এই ভিডিওটা কিন্তু জাস্ট এসেই অস্ট্রেলিয়াতে কিছু কাজ করব সেজন্য না। আপনি যখন সেটেল হবেন, 1-1.5 মাস সময় যাবেন, আপনার মাথায় এই আইডিয়াটা আছে, আপনি প্রসেসটা জানেন, এখন আপনি আস্তে আস্তে শুরু করেন। সো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু নতুন আইডিয়া পেলেন, এবং যদি কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ।